This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রয়োজনে পারিবারিক সম্পর্ক যেরকম রাজনীতিকদের ঢাল হতে পারে, তেমনি পারিবারিক সম্পর্ক রাজনীতির মঞ্চে লড়াইয়ের ক্ষেত্রে কিন্তু নতুন মাত্রা যোগ করতেও পারে। রাজনীতিতে ইহাও হয়, উহাও হয়। লোকসভা ভোটের আগে যেরকম এই মতুয়া মহাসংঘের ক্ষমতা কার হাতে থাকবে তাই নিয়ে ঠাকুরবাড়িতে জোর লড়াই শুরু হয়ে গেছে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর, তার অভিযোগ কি যে মতুয়া সংঘ ট্রাস্টের তহবিল নাকি তছরূপ হয়েছে। মমতা বালা ঠাকুরের দাবি যে বংশের বয়োজ্যেষ্ঠ সদস্য হিসেবে বড়মা তাকে এই সংঘের দায়িত্ব দিয়ে দিয়েছিলেন এবং তার স্বামী কপিল কৃষ্ণ ঠাকুর দীর্ঘদিন সংঘাধিপতি থাকায় তিনি সংঘের আয়কর সংক্রান্ত বিষয়গুলো দেখা সাক্ষাৎ করেছেন। এবার সেটা করতে গিয়েই নাকি ওই তহবিলে গণ্ডগোলটা তার নজরে এসছে। এবার মমতা বালা ঠাকুরের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ প্রাথমিক তদন্তও শুরু করেছিল, যে তদন্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন আবার বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। লোকসভা ভোটের আগে এই আইনি লড়াই নাকি পুরোপুরি রাজনীতি, কারণ মতুয়া মহাসংঘের উত্তরাধিকার নিয়ে এই দুই শরিকের দ্বন্দ্ব এটা তার নতুন কিছু নয়। মতুয়া মহাসংঘের দায়িত্ব কার হাতে থাকবে তার উপরই তো নির্ভর করবে ভোটের অঙ্ক। ভোটে মতুয়াদের সমর্থন পেতে দুই শিবিরই কিন্তু মরিয়া, কারণ মতুয়া ভোট সেটা কিন্তু বেশ 5-6টা আসনে ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যেতে পারে। ঠাকুরবাড়ির একটাই পদ সম্মানীয়ভাবে সেখানে রেখেছে, তার বড় সন্তান কপিল কৃষ্ণ ঠাকুর তাকে দিয়ে গেছেন। পরবর্তীকালে বড়মা বিনাপানি এবং ভক্তরা নাট মন্দিরের রাসের সময় বসে ভক্তরা মিলে বড়মার কাছে বলার পরে মা সেটা করেছে এবং দলিল করে রেখে গেছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ডকুমেন্ট যা কিছু আছে টোটালটাই আমার কাছে আছে। কোর্ট চাই প্রমাণ দিয়ে যেটা হবে সেটা হবে। এই সংঘাধিপতি যেটা বাড়ির বড় ছেলে এবং পুরুষরাই যারা এই বংশে জন্মগ্রহণ করেছে, যারা বিয়ে করে এসে মা হয়ে, তারা সংঘাধিপতি হতে পারে না। এটা হচ্ছে আমাদের যে মতুয়া মহাসংঘের যে একটা সংবিধান আছে, সেই সংবিধানে সেটা লেখা আছে। দেখুন, মতুয়া মহাসংঘের তহবিল সেটা তছরূপ হয়েছে না হয়নি সেটা তো এই মুহূর্তে বিচারাধীন বিষয়। হাইকোর্টে তার শুনানি হবে আগামীকাল, কিন্তু গোটা বিষয়টা পুরোদস্তুর রাজনীতি। এবার এই মুশকিল হচ্ছে এই যে রাজনৈতিক বিষয়ে আশয় ভোট, এইসবের মধ্যে কিন্তু কেউ কেউ নিশ্চিন্তে সরকারের ঘরে শীত কেটে যাচ্ছেন, এবং তাতে কারা কাদের সমস্যায় পড়তে হচ্ছে জানেন? আপনাকে, আমাকে, সাধারণ মানুষকে। আমাদের সাধারণ মানুষের চিকিৎসায় ওষুধের জন্য বরাদ্দ অর্থ সেটাই নাকি লুট হয়ে যাচ্ছে। এই অভিযোগগুলোর কী হবে এখন? কলকাতায় নীলরতন সরকার মেডিকেল কলেজে এই রকম মারাত্মক অভিযোগই তো সামনে এসছে। অভিযোগ কী জানেন? অভিযোগ ওই ভুয়ো বিল তৈরি করে হেমাটোলজি, মাইক্রোবায়োলজি, স্ত্রীরোগ বিভাগ এ সমস্ত জায়গার থেকে ওষুধ বেমালুম গায়েব করে দেওয়া হচ্ছে, এবং এটা একটা বড় চক্র কাজ করছে। সেই চক্রে নাকি ওষুধ সরবরাহকারী সংস্থা যেরকম রয়েছে সেরকমই রয়েছে হাসপাতালের কর্মীদের একাংশ। আমাদের কি অবস্থা ভাবুন তো। চাকরি নিয়ে দুর্নীতি হয়েছে, মাথার ওপর চাল থেকে মিড ডে মিলের চাল সব কিছু বিভাগ গায়েব হয়ে গেছে। আর এখন শুনছি মুমূর্ষু রোগীর ওষুধও ওই দুর্নীতির শিকার। আমাদের আর বাকিটা রইল। প্রবাদটা একটু ঘুরিয়ে বলা যেতেই পারে, রোগের ঘরে ঘোগের বাসা। ভুয়ো বিল তৈরি করে নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি, মাইক্রোবায়োলজি, স্ত্রীরোগ বিভাগের ওষুধ গায়েব। অভিযোগ, এই চক্রে যুক্ত হাসপাতালের কর্মীদেরই একাংশ। ডেটা এন্ট্রি অপারেটরের লগ ইন আইডি হাতিয়ে ওষুধ সরবরাহকারী সংস্থার নামে ভুয়ো বিল তৈরি করে টাকা লুঠের নজিরবিহীন ঘটনার নথি TV9 বাংলার হাতে। অডিট করতে গিয়ে ধরা পড়ে গুড রিসিভ নোট তৈরি হয়েছে ওষুধ প্রস্তুতকারী সংস্থার নামে, সেই ওষুধ আসেইনি হাসপাতালে, অথচ তৈরি হয়ে গিয়েছে বিল। স্ত্রীরোগ বিভাগের ER/OT, সেই ওটির অস্তিত্বই নেই, অথচ সেই ওটিতে দামি ওষুধ গিয়েছে এমনটা উল্লেখ করা হয়েছে। তবে যে ওষুধ সরবরাহকারী সংস্থার নামে বিল তৈরি হতো, সেই সংস্থা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে। এগুলো তো সমস্ত কিছু হসপিটালগুলোতে কম্পিটিশন লেগে থাকে, যেই ভেন্ডার ভালো কাজ করে তাকে সরিয়ে দত্ত বাকি ভেন্ডাররা চেষ্টা করবে। মনে করছে এই বিষয়ে কোনো চক্রান্ত আছে? আচ্ছা, 100% না। রিসিভ কী করে হবে? রিসিভ তো একমাত্র স্টোরের কাছেই, মানে লগ ইন আইডি পাসওয়ার্ড তো স্টোরেরই থাকে, ভেতরের লোক ছাড়া কেউ করতে পারবে না। পোর্টালে লগ ইন পাসওয়ার্ড গ্রুপ ডি কর্মীদের হাতে গেল কিভাবে?
গোটা বিষয়ে মুখে কুলুপ এঁটেছে এনআরএস কর্তৃপক্ষ। তবে একটা সাফাই দেওয়ার চেষ্টা করেছে তৃণমূলের চিকিৎসক সেল। বিষয়টি প্রথম আপনাদের টিভি চ্যানেলের মধ্যেই আমি জেনেছি এবং জানার পর আমি নিজে এমএসভিপি প্রফেসর ইন্দিরাদের সাথে ডিটেলসে কথা বলেছি। তিনি যেটা বলেছেন যে ফাইন্যান্সিয়াল ইয়ারের শেষ দিনে ফার্মাসির লেভেলে কোনো একটা গণ্ডগোল হয়েছে, কার পাসওয়ার্ড ইউজ করা হয়েছে তাকে চিহ্নিত করে তার বিরুদ্ধে প্রশাসনিক যা যা পদক্ষেপ নেওয়ার প্রশাসন বা আমাদের দপ্তর সেটা নিচ্ছে। শাসক নেতা যে ব্যাখ্যাই দিন, প্রশ্ন উঠছে জনগণের বরাদ্দ অর্থ লুট হলে রোগীরা ওষুধ পাবেন কি করে? আউটডোরে কিনতে হচ্ছে, অথচ কিন্তু হসপিটাল থেকে পাচ্ছে না। বহুদিন ধরে এটা চলছে আর কি, যা ওষুধ লেখা হয় সেটা পাওয়া যাচ্ছে না। ভুয়ো বিল তৈরি করে এইভাবে টাকা লুটের মডেল অন্য কোনো মেডিকেল কলেজে সক্রিয় কিনা সেই প্রশ্ন উঠছে। লগ ইন পাসওয়ার্ড শুধুমাত্র স্টোর কিপার হিসেবে কিছু ফার্মাসিস্টকে দেওয়া আছে, সুতরাং যাই প্রকিউরমেন্ট হোক না কেন সেটা কিন্তু আলটিমেটলি এসডিপিপির নজরে থাকে। এখানে এরকম আমি কোনো রকম অভিযোগ পাইনি, কিন্তু নিশ্চয়ই সতর্ক থাকতে হবে। এনআরএসের এই ঘটনা নিয়োগ বা রেশন দুর্নীতির থেকে কিছু কম নয় বলে দাবি বিরোধী চিকিৎসক সংগঠনগুলোর। আপনি যে শিক্ষা দুর্নীতি দেখছেন ওইগুলো হচ্ছে ছোটোখাটো মানে পুঁটি মাছ, স্বাস্থ্য দপ্তর হচ্ছে মানে রাঘব বোয়াল, এবং এখান থেকে এর লাভ্যাংশের সবথেকে বড় অংশটাই কিন্তু এই প্রশাসন চালাচ্ছে, যেই রাজনৈতিক দল তার কাছে ডাকছে। বিরোধীদের মুখে এই কথা মানায় না, যেখানে সিএজি রিপোর্ট বলে যে হাজার হাজার ভুয়ো মানুষের নামে আয়ুষ্মান ভারতের টাকা স্যাংশন করা হয়েছে, তাদের মুখে এইসব কথা মানায়। এর আগে রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় একাধিক দুর্নীতির খবর তুলে ধরেছি আমরা। চিকিৎসক নিয়োগ থেকে শুরু করে চিকিৎসা সরঞ্জাম কেনায় বেনিয়মের অভিযোগ সামনে এসেছে। সেই তালিকায় যুক্ত হলো ভুয়ো বিল তৈরি করে টাকা লুটের কারবার। সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা।